সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বাজেট কিছুটা গতানুগতিকই হয়েছে, 70 অনুচ্ছেদ পরিবর্তন প্রশ্নে কাছাকাছি অবস্থানে দলগুলো, অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় দিক নির্দেশনা নেই বাজেটে। দৈনিক যুগান্তর, কালো টাকা সাদার বিধান বাতিলের ভাবনা, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা। দৈনিক সমকাল, বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল, জাতীয় বাজেট 2025-26 হঠাৎ করে বিপ্লবী বাজেট হয় না, সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, হুট করে বিপ্লবী বাজেট দেওয়া সম্ভব না, অর্থ উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য আরও আর্থিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। তত্ত্বাবধায়কের অধীনে স্থানীয় নির্বাচনের বিপক্ষে বিএনপি, পক্ষে জামায়াত ও এনসিপি। বাংলাদেশ প্রতিদিন, সুখবর নেই, চ্যালেঞ্জের পাহাড়, বাজেট মধ্যবিত্তের জনবান্ধব, পর্দার আড়লে জাতীয় সরকারের নীলনকশা। মানব জমিন, 4 বিষয়ে দলগুলোর ঐকমত্য কমিশনের বৈঠক। খবরের কাগজ, প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়, পাশাপাশি দুটি শিরোনাম। কালবেলা শিরোনাম, ব্যয় কমানো, বাজেটে আয় নিয়ে ভয়, সংস্কার বিচারের চেয়ে প্রাধান্য নির্বাচনে। আমার দেশ, ইউনূসের সফর ভণ্ডুলে, লন্ডনে যাচ্ছেন জয়। ইনকেলাব, বিপ্লবী বাজেট সম্ভব নয়, 40 বছরে পা রাখল ইনকেলাব। দৈনিক জনকণ্ঠ, অর্থনীতি সঠিক জায়গায় ফেরানো হচ্ছে, শিল্পখাত আরও চাপে পড়বে। রূপালী বাংলাদেশ, ঐক্যমত্যে বড় বাধা সংস্কার ও নির্বাচন। বাংলাবাজার পত্রিকা, এবারের বাজেট জনবান্ধব ও ব্যবসাবান্ধব, অর্থ উপদেষ্টা। শেষ শিরোনামটা দিয়েই কথা শুরু করি। জনবান্ধব, অর্থবান্ধব বলেছেন মাননীয় উপদেষ্টা। এবং বাজেট নিয়ে পত্রপত্রিকার শিরোনামগুলো নানা ধরনের। বাজেট কিছুটা গতানুগতিক হয়েছে, প্রথম আলো। সমকাল শিরোনাম করেছে, হঠাৎ করে বিপ্লবী বাজেট হয় না, অর্থ উপদেষ্টা বলেছেন। প্রস্তাবিত বাজেট জনবান্ধব, তিনি কথা বলেছেন অর্থ উপদেষ্টা। এবং কালো টাকা সাদা করার সুযোগ পর্যালোচনা করবেন বলা হয়েছে। আর অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় দিক নির্দেশনা নেই বাজেটে, সিবিডি বলেছে। জি, আসলে যেটা আমাদের প্রত্যাশা ছিল, জন আকাঙ্ক্ষা, যে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দেবেন, তা তো আসলে জনতুষ্টি কিংবা নির্বাচনকে ঘিরে হবে না। সেটা একদম যেটা আমরা বরাবর চেয়ে এসেছি, যে সমাজের প্রান্তিক মানুষদের যাতে একটা বৈষম্য দূর করার ক্ষেত্রে, তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষ্যগুলো থাকে, সেইগুলো কিন্তু আমরা দেখিনি, বরং গতানুগতিকই হয়েছে। এর আগের যেই আওয়ামী লীগ সরকারের বাজেট কিংবা এই ব্যাপারগুলোই আমরা আবার অনুবর্তন দেখলাম। আরেকটা বিষয় দেখবার মতো, যে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর প্রস্তাব দিচ্ছে ইত্যাদি নানান রকম, কিন্তু মানুষ যে বেকারত্বের দিকে চলে যাচ্ছে এবং কর্মসংস্থানের বিষয়টা খুব তলানিতে নেমে এসছে। আপনার বিনিয়োগ নাই বললেই চলে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই এই ঘটনাগুলো ঘটছে। এইসব ব্যাপারে কোনো রকম অ্যাড্রেস বলতে আমরা যা বুঝি তা কিন্তু বাজেটে নেই। এবং তাতে মনে হয় কি, একেবারেই একটা কোনো রকম পার করে নেবার একটা বাজেট। তো যেটা হচ্ছে যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচিত সরকার আসবে, তারা আসবার পর হয়তো কাটছাট হবে। যেটা আবার এই সরকার যখন এসেছিল দায়িত্বে আগস্টে, তখন তাদের হাতে কিন্তু অনেকখানি সময় ছিল। আওয়ামী লীগের যে উচ্চভিলাষী বাজেটটা ছিল, তারা কোন কোন খাতে টাকা কমালো, কোন কোন খাতে স্বৈরাচারী সরকারের দৃষ্টিভঙ্গির থেকে তারা আলাদা করলো, কোনো কিছুই কিন্তু আমরা 10 মাসে জানতে পারিনি। তার মানে অর্থনৈতিক খাতে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, দর্শন কি, যেটা আমরা তাদেরকে সরকারের বাইরে থাকতে অনেক কথা শুনেছি। সালাউদ্দিন আহমেদ, বিশেষ করে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের মতো মানুষেরা যে সমস্ত সমালোচনা করেছেন সরকারের, তাদের হাতে তৈরি বাজেটে আমরা সেই সমালোচনার কি দেখি? আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে
তিনটি স্তরের মানুষের অবস্থান, উচ্চবিত্ত তার কোনো সমস্যা নেই, একেবারে নিম্নবিত্ত নিচে তার কোনো সমস্যা নেই, এই যে মাঝখানে যে শ্রেণীটা মধ্যবিত্ত নিচে না নিতে পারে নামতে, না পারে সমস্যা আছে রেজা ভাই, নিচে কিন্তু একেবারে দারিদ্র এখন ভয়াবহ। গত 10 মাসে আপনারা আমি বলছি যে তারা হয়তো হাত পাততে পারে, তারা হয়তো বলতে পারে, কিন্তু এই মধ্যবিত্ত তো চ্যাপ্টা। তার জন্য যেমন আপনাদের পত্রিকায় শিরোনাম হয়েছে বাড়তি করের বোঝা সেই মধ্যবিত্তের কাঁধেই। আরেকটা ব্যাপার দেখেন যে আপনার তো সরকার বলবে যে এই কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে বা এইভাবে মধ্যবিত্ত অথবা অন্যবিত্তরাও টিকবেন, সেগুলো না করে কোন দেশ থেকে কত টাকা আসবে, কত সাহায্য আসবে, এই প্রতিশ্রুতি আমরা শুনতে পাচ্ছি। আমরা কি একটা ভিক্ষার জাতিতে পরিণত হব? আচ্ছা আচ্ছা। তো আমাদের কর্মসংস্থান কোথায়, আমাদের তরুণদের কাজের সুযোগ কোথায়, সেই জায়গাগুলো কেন সরকার অ্যাড্রেস করছেন না? এবং সেটা বাজেটের সময় হোক, অন্যান্য সময়েও কিন্তু আমরা এই বিষয়গুলো দেখছি না। এটা তো একটা সুবর্ণ সময় ছিল, যেই আওয়ামী লীগ যেইভাবে লুণ্ঠন করেছে, তারপরে এই সরকারের যেটুকু সময়, তাদের তো রাজনৈতিক কোনো অভিলাষ নেই। কাজে একটা যদি কাঠামো তৈরি করা যেত যেখানে এত কোটি কোটি মানুষ তারা কিন্তু কাজ চায়, আপনি যদি একটা পরিশ্রমী হাতকে ভিক্ষার হাত বানাতে চান, এটা আসলে কি দর্শন আমরা জানি। আপনি খুব চমৎকার কথা বললেন যে পরিশ্রমী হাতকে যদি ভিক্ষার হাত বানানোর চেষ্টা করেন তাহলে তো অন্য রকমের পরিবেশ তৈরি হবে। আরেকটি প্রসঙ্গ আপনি তুলেছিলেন, সরকারি চাকরিজীবীরা তাদের প্রণোদনা, তাদের চাকরি বিধি বা সবকিছু সুযোগ সুবিধা পাবে, এ নিয়ে কোনো আপত্তি নেই, কারো আপত্তি থাকার কথাও না। কিন্তু যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, প্রতি বছর বিশেষ সুবিধা হবে 10 থেকে 15 ভাগ, এবং 25-26 অর্থ বছরে 7,000 কোটি টাকা বাড়তি ব্যয় হতে পারে। আসলে তাহলে প্রশ্নটা না সেই জায়গাতে সরকারি কর্মচারী হতে পারে, তা সবকিছু মিলে যারা বেসরকারি, যারা অন্য পেশা, তাদের কথা তো ভাবতে হবে, তাদেরও তো একটা জীবনমানের ব্যাপার আছে, ভাববে কে? আপনি পুরো শরীরে আপনি যত্ন আত্তি না করে শুধু মাথায় তেল দিচ্ছে, এটা তো আপনি সরকারি কর্মকর্তাদের যে বেতনের বৃদ্ধির ব্যাপারটা বলা হলো, যে আমলাতন্ত্র এই গতানুগতিক বাজেট দেবার ক্ষেত্রে সরকারকে মসৃণ করে দিচ্ছে তার রাস্তা, এবং তাদেরই নানান রকম কর্মকাণ্ডে আসলে এই রকম পরিস্থিতিটা তৈরি হয়। সেই কারণেই বাজেটে আমরা এই ব্যাপারগুলো দেখি। আপনি সরকারি কর্মকর্তা কত পার্সেন্ট, এবং তাদেরই সমস্ত সুযোগ সুবিধা থাকবে, এবং আপনি যখন এইভাবে একটা বিশেষ কিছু মানুষকে আপনি সুবিধাগুলো নিশ্চিত করবেন, এটা কি বাজারে এফেক্ট করবে না? আপনি দেখেন এখন $2,200 মতো আমাদের মাথাপিছু আয়। এই আয় যদি থাকে এই অর্থ বছর পর্যন্ত, তাহলে এটা আমাদের এ যাবৎকালের সর্বোচ্চ মাথাপিছু আয় হবে। কেমন শুভঙ্করের ফাঁকি দেখেন, মাত্র 10% লোকের হাতে কিন্তু এই পুরো আমাদের আয়টা আছে। তার মানে আপনি যে ভাগ করে যে মাথাপিছু আয়টা হবে, সেটা কিন্তু আপনাকে দেখাবে সারা পৃথিবীতে। এটা তো রিকশালার আয় না, সেটা তো মজুরের আয়। অনেক মানুষেরই আয় এখান থেকে বাইরে আছে। তার মানে আপনি এই ধরনের পরিসংখ্যান দিয়ে যেভাবে আওয়ামী লীগ আমাদেরকে উন্নয়নের গালগল্প শোনাতো, এখনো এই ধরনেরই এক ধরনের উন্নয়ন, এক ধরনের মাথাপিছু আয়ের গল্প আমরা শুনতে পাচ্ছি, এবং সামনেও হয়তো পাবো। এবং মাঝখান থেকে যারা আমলা, তারা নিজেদের কাজগুলো করে নেবে। তো এই আপনি শুরুতেই যেটা বলছেন, এই সরকার তো জনবান্ধব সরকার অবশ্যই, এবং তাদের তো কোনো ধরনের দুশ্চিন্তা হওয়ার কথা, সাধারণ মানুষের কথা ভেবেই যদি কাজ করে, তার তো কোনো, এটা কি মনে হয় কোনো চাপ আছে এই বাজেটে? এটা আসলে চাপের চেয়ে বড় কথা হচ্ছে সরকার হয়তোবা সুনির্দিষ্টভাবে নিজের লক্ষ্য ও যেই জায়গায় পৌঁছাতে চায়, গন্তব্য, সেই জায়গাগুলো ঠিক করতে পারছে না। তারা অনেক এভিনিউ খুলে ফেলেছে। এবং আপনি দেখেন যে যদি তারা মনে করতো যে আমাদের একটা নির্বাচন করতে হবে, নির্বাচনের আগে এই ন্যূনতম সংস্কার এবং ন্যূনতম বিচারটুকু করে আমরা করে ফেলবো, এই যে সুযোগটুকু আমরা পেলাম এই সময়ের মধ্যে, আমরা মানুষের জীবন মান উন্নয়নের জন্য এমন কিছু স্ট্যান্ডার্ড করে রাখবো যাতে পরবর্তী রাজনৈতিক সরকার এসে কাজগুলো করে। তারা কিন্তু এই সাধারণ বিষয়টাতে গেলেন না, তারা নানান রকম দার্শনিক অভিব্যক্তির দিকে চলে। আপনি যে প্রসঙ্গ তুললেন সেই প্রসঙ্গে ধরেই আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনাদের পত্রিকাতে সমকালেই এই রিপোর্টটি সমকালেই ছাপা হয়েছিল এর আগেও। বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল। যেমন আওয়ামী লীগ বাতিল করেছিল, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন।
আপনার মনে আছে নিশ্চয়ই। এখন এখন এই সরকার বাতিল করছেন বঙ্গবন্ধুকে। আসলে এইগুলো এই যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে এই সরকারের কি এটাও আলোচনা মানে কাজের মধ্যে পড়ে এই যে দার্শনিক আমি মাপ চেয়ে জিজ্ঞেস করছি। না, মাপ চাওয়ার তো কিছু নাই রেজা ভাই, আমাদেরকে তো প্রশ্ন করতেই হবে যে এই সরকারের আমরা যেই জায়গাতে গণ অভ্যুত্থান জয়ী একটি জাতি আকাঙ্ক্ষার সঙ্গে অপেক্ষা করছিলাম যে আমাদের কাজের সুযোগ হবে, আমাদের জীবন মান উন্নয়ন হবে, আমরা উন্নয়নের যে চোখ ধাঁধানো রূপকথার গল্প সেখান থেকে বেরিয়ে এসে সামাজিক সুরক্ষা খাতে কিছু আর্থিক প্রণোদনা পাবো সরকারের কাছ থেকে, যাতে স্বাস্থ্য শিক্ষা এই সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়। আপনি স্বাস্থ্যের জন্য একজন চলে যাবেন সিঙ্গাপুরে কাশি হলে, আর আমাদের সাধারণ মানুষের কোনো হাসপাতাল থাকবে না। এটা যদি এই সরকার না খেয়াল করে কে করবে? আমাদের এই ন্যূনতম ব্যবস্থাগুলো না করে আপনি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কিনা এই সমস্ত বিষয় নিয়ে আপনি এখন এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি তুললেন যে যেমন আপনি আগেও বলছিলেন যে আগের সরকার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকেও স্বীকৃতি দেননি, এই সরকার আবার আছে বঙ্গবন্ধুকে যদি এখন সহযোগী মুক্তিযুদ্ধের সহযোগী বলেন, তাহলে কি দাঁড়াবে? পরিস্থিতির একটা সীমা থাকে তো, এবং এটাকে আদৌ প্রয়োজন আছে এই সরকারের পক্ষে? আপনি তো যে সমস্ত সংস্কার কমিটি করছেন বিভিন্ন রকম, তো এখন এমনও তো অবস্থা চলে আসতে পারে একটা সময় হয়তো বলবে 47 সালেই প্রথম মুক্তিযুদ্ধ হয়েছে, এই অবস্থাও আসতে পারে, সেটুকু আসুক। কিন্তু এই সরকারের কাছে তো আমরা এই প্রত্যাশা নয়। গণ অভ্যুত্থান যখন হয়েছিল তখন কি এই তর্ক বিতর্ক করে গণ অভ্যুত্থান হয়েছিল? এই প্রশ্ন তোলে যে এই আমরা যখন আন্দোলন করলাম, পথে নামলাম, তখন কি আমাদেরকে এই কথাগুলো বলা হয়েছিল যে এর জন্য পথে নামতে? এবং আপনি দেখেন 13 সালের পর থেকে 3টি নির্বাচন হয়নি, মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, আমরা ভোট দিতে পারিনি। এখন অনেক যারা তরুণ যারা আন্দোলন করেছেন তাতে একটি ভোটও দিতে পারেনি, এবং সেই ভোট চাইলে নাকি এখন বলা হচ্ছে এটা ভারতীয় অনুচররা ভোট চাচ্ছে। আপনি চিকিৎসার কথা বলছিলেন, বাংলাদেশের সর্ববৃহৎ চক্ষু বিজ্ঞান হাসপাতাল, যেটা দেশের বড় চক্ষু হাসপাতাল, 1 সপ্তাহ ধরে বন্ধ। আমি প্রশ্নটা কেন করছি, একটা সমস্যা হতে পারে একটি প্রতিষ্ঠানের, সেই সমস্যার সমাধান করে সেই প্রতিষ্ঠানটিকে তো মানুষের জন্য খুলে দিতে হবে। তা সেটা যদি 1 সপ্তাহ বন্ধ থাকে, কেউ বলার চেষ্টা করছেন অনেকে যে সরকার যদি এই একটি প্রতিষ্ঠানের সমস্যা নির্ধারণ করে তাকে কার্যকর না করতে পারে, তাহলে এই যে বড় সামনে নির্বাচন, এত বড় কার্যাদি, সেটা কিভাবে সমাধান করবে? আসলে তুগলকি কাণ্ডের একটা সীমা পরিসীমা থাকে। তো আপনি এখানে হাসপাতাল, একের পর এক হাসপাতাল, ওখানে ফুটবল খেলা হচ্ছে, দাবি করা হচ্ছে যে অনেকে এখানে নাকি সুস্থ মানুষরাও আছে, থাকবার জায়গা নেই, এখানে আছে। তাহলে এগুলো দেখভালের কোনো কেউ নেই? আপনার যে যারা জুলাই আগস্টে আহত হয়েছেন, নানানভাবে অঙ্গহানি হয়েছে, একটা তো তালিকা থাকবে, তাদেরকে কার্ড করে দেওয়া হবে, মাসিক ব্যবস্থাপনা থাকবে। এগুলো তো খুব গুরুত্বপূর্ণ কাজ। এগুলো না করে আপনি সরকারি কর্মকর্তাদের খালি বেতন বাড়াবেন, এখানে ওখানে আপনি নানান রকম সুযোগ সুবিধা দিবেন, এইটা কোন ধরনের দৃষ্টিভঙ্গি আপনি বলেন? এবং আমরা যেটা খুব স্পষ্টভাবে যেটা বুঝতে পারছি যে এখন যদি এই পরিস্থিতিগুলোকে বিভিন্নভাবে ছড়িয়ে যায় সরকার, তাহলে কিন্তু নির্বাচনের ব্যাপারটা আরো বেশি জটিল হয়ে যাবে। তার চেয়ে সরকার বলতে পারে, সরকার যদি চায় 24 ঘন্টায় সমাধান সম্ভব, তাকে একদম একটা জায়গায় স্থির থাকতে হবে, আইনের শাসন, সবার জন্য সমান। আমার লোক, তার জন্য কোনো আইন কানুন লাগবে না, আর আমার যে বিরোধী তার জন্য যাবতীয় আইন কানুন প্রয়োজন হবে। যিনি মারা গেছেন 50 বছর আগে, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কি ছিলেন না, এইটা কোনো গুরুত্বপূর্ণ তথ্য নয় এখন মানুষের বেঁচে থাকবার জন্য। তার জন্য অনেক সময় আছে আমাদের। অনেক অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে একটু প্রশংসাও করা দরকার। আজকে এই যে ঈদ যাত্রা এবার অন্যান্য বারের চেয়ে বোধহয় একটু নির্বিঘ্ন। আসলে প্রশংসা করবার কিছু নাই, আপনার যে দায়িত্ব আপনি তা পালন করবেন, এবং এটার জন্যই মানুষ আপনাদেরকে নিয়ে এসে কাজ দিয়েছেন। এখন আরও আমরা তো চাইব, আরো নিয়মতান্ত্রিক পরিস্থিতি চাইব, সরকারকে সরকারের মতো অ্যাক্টিভ হতে বলবো। আপনি যখন মাজার ভাঙ্গা হবে সেখানেও দায়িত্ব পালন করবেন, যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা হবে সেখানেও দায়িত্ব পালন করবেন, মপতন্ত্র যখন হবে সেখানেও আপনি দায়িত্ব পালন করবেন, এবং এমন দৃষ্টান্ত স্থাপন করবেন পরবর্তী রাজনৈতিক সরকারকে যেন আমরা বলতে পারি ওরা করতে পারে, আপনারা পারেন না, নিরপেক্ষ অবশ্যই, এবং জবাবদিহিমূলক সুশাসন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি শুনলেন। একটি প্রতিষ্ঠান চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, চোখ, এর আগে বলেছিলাম যে চোখ যদি না থাকে একবার ভাবুন তো, তাহলে কি থাকে আপনার? প্রতিষ্ঠানটি বন্ধ, কেন বন্ধ, কি জন্য বন্ধ,
এর কোনো জবাব নেই, জবাব থাকা উচিত। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।